সময় দিল না, চলে গেল।
সালাম আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? কি স্যার সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কততম ব্যাচ? স্যার 25। জি স্যার, 25th ব্যাচ। আপনারা কি সবাই আর্টিকেলশিপে আছেন নাকি প্রি আর্টিকেলশিপে? স্যার প্রি পিরিয়ডিক্যাল আর্টিকেল। ডিয়ার এভরিওয়ান? মেবি আমরা পেয়ারি দিচ্ছি হয়তো স্যার কিছু বাদে আছে। আর্টিকেলশিপে কোনো ফার্মে এঙ্গেজ আছেন এমন কেউ আছেন? স্যার জানুয়ারিতে হব স্যার। আর সম্ভবত আমাদের ব্যাচটা প্রি আর্টিকেলশিপের জন্য। Okay. তাহলে আপনাদের এখানে এমন কেউ আছেন যাদের গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট, হয়তো রেজাল্ট হয় নাই বাট ক্লাস পরীক্ষা কমপ্লিট? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদের ভিতরে ইন্টারমিডিয়েট বা এ লেভেলস করা কেউ আছেন? এইচএসসি বা এ লেভেল? সবাই তো এইচএসসি করি গ্রাজুয়েশনে ভর্তি হয়েছেন নাকি? জি স্যার। জি স্যার। তো সবাই অ্যান্সার হ্যাঁ তো হওয়া দরকার ছিল, কিন্তু এমন কেউ আছেন যারা এ লেভেল করে আসছেন, গ্রাজুয়েশনে ভর্তি হন নাই, শুধু সিএটাই করতেছেন? আচ্ছা, সম্ভবত নাই, কারণ প্রি আর্টিকেল হিসেবে মোস্ট প্রবাবলি আপনার শুধু এ লেভেলস বা এইচএসসি করে করা যায় না, কোথাও ভর্তি থাকা লাগে। জি স্যার। আপনাদের টোটাল কতজন স্টুডেন্ট, হুম, এনি আইডিয়া? না স্যার। জি স্যার। স্যার অন এন এভারেজ এভরি ক্লাসের মধ্যে স্যার 90 আপ ডাউন, 90 প্লাস মাইনাস স্যার দেখলাম। মানে পার্টিসিপেন্টস দেখলাম 90 আপ প্লাস মাইনাস। Okay. তাহলে আজকে মাত্র 48 কেন? 15 মিনিট হয়ে গেছে। স্যার এমআই কোর্সে মনে হয় বেশিরভাগ এনরোল করেনি, শুরুতে সবাই ওই অ্যাসুরেন্স এর দিকে মনে হয় এনরোল করছে। আচ্ছা আচ্ছা, না 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 না, আপনি যেহেতু অন্যান্য ক্লাসে 90 প্লাস থাকে প্লাস মাইনাস, তার মানে তো এনরোল করছে, কিন্তু এখন নাই আর কি। আচ্ছা, আপনাদের এমআই এর কি আগে কোনো ক্লাস হয়েছে না আজকেই ফার্স্ট ক্লাস? আজকেই ফার্স্ট স্যার। আজকে ফার্স্ট ক্লাস। ওকে। আচ্ছা, আপনাদের এমআই এর সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়া আছে? না স্যার। জি। আপনাদের অন্য কোনো সাবজেক্ট বা সি এর সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আপনাদের কালেকশনে আছে সি এর সিলেবাসটা? স্যার স্যার এই কালেকশন আছে বাট ওভাবে দেখা হয়নি। হুম, এমনিতে স্যার প্রত্যেকটা ম্যানুয়ালেই আর কি আলাদাভাবে সিলেবাসটা প্রথমে দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে, কিন্তু একদম ডিটেলস দেওয়া নাই, যেটা আইসিপি পড়ে ওটা তো বইয়ের পার্ট হিসেবে আছে। হ্যাঁ, আচ্ছা। আপনাদের উম, আচ্ছা, আপনারা যারা এখানে ক্লাস করতেছেন আজকে, এমন কেউ আছে যে আপনারা 7টা সাবজেক্টই ক্লাস করতেছেন?
জি, জি স্যার। কয়জন জি আছেন স্যার। এরকম? জি স্যার। একটু হ্যান্ড রেজ করবেন, জি যারা স্যার। সব সাবজেক্টে ক্লাস করতেছেন, হ্যান্ড রেজ করেন তো একটু। দুইজন। আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে কোনো? ইয়েস স্যার। আপনাদের কি কোনো ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে? ইয়েস স্যার, আছে স্যার। জি স্যার। জি স্যার, আমি আছি মোহাম্মদ বিজয় ইসলাম। সিআর আপনি একা? জি স্যার, আমরা বিজয় আপনি একা? জি স্যার, হাসিবুর রহমান আছে। আমাদের টোটাল চার চার পাঁচজন মতো আছে স্যার, আর সবাই হয়তো আজকে অ্যাক্টিভ নেই মনে হচ্ছে স্যার। আমি আপনার কথা শুনতে পাইনি বিজয়। হুম, স্যার আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ চারজন আছে স্যার, অলরেডি চারজন অ্যাক্টিভ থাকি আমরা। আর আজকে হচ্ছে আমি আছি, মোহাম্মদ বিজয় ইসলাম, আর হাসিবুর রহমান আছে স্যার, দুইজন অ্যাক্টিভ আছে। আচ্ছা, তো আপনারা আপনাদের রুটিনে বা আপনাদের আইসিবির যে কমিউনিকেশন ডকুমেন্ট আছে ওখানে নিশ্চয়ই দেখছেন যে আপনাদের এই সাবজেক্টের দুইজন টিচার আমরা ক্লাস নিব। আমি নিব, আর আমার সাথে একজন নিবে প্রশান্ত সাহা। আমরা নিজেরা প্ল্যান করে আপনাদেরকে চ্যাপ্টার গুলি ডিভাইড করে দিব আর কি, যে কে কোনটা ক্লাস নিব। আপনাদের এই সাবজেক্টের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন, আপনারা এই জিনিসগুলো একটু ফলো করবেন, যে আপনাদের ক্লাসগুলি ঠিকভাবে শেষ হচ্ছে কিনা। কারণ আপনাদের রুটিনটা আহ অনেক সময় এমন হয় যে একটা সাবজেক্ট আগে শেষ করতে গিয়ে অন্য সাবজেক্টের ক্লাস হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে সেম সাবজেক্ট দুইজন টিচার একই চ্যাপ্টার আমরা পড়াচ্ছি। আপনারা যদি নিজেরা ইনফর্ম না করেন অনেক সময় এটা ভুল হয়ে যায়। সো রেসপেক্টিভ সাবজেক্টের ক্লাস রিপ্রেজেন্টেটিভ আপনি হচ্ছে একটু এই জিনিসটা ফলো করবেন আর কি, যে সবগুলি হচ্ছে কিনা। প্লাস এমন হতে পারে যে আপনার ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটা সাবজেক্টের ক্লাস অনেকগুলি হয় নাই, সেটাও আপনি একটু ফলো আপ করবেন। এবং আমাদের যে হালিম সাহেব আছে, হালিম সাহেবের সাথে আপনার এটা জানাইলে উনি পরে ক্লাসগুলি অ্যারেঞ্জ করে দিবেন। যদি হালিম সাহেবকে না পান, আপনারা আহ ইয়েকে জানাতে পারেন, ওখানে আরো দুজন স্টাফ আছে, মামুন আছে, ওকে জানাতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের জিনিসগুলি সলভ হয়ে যাবে আর কি। আর আপনাদের সোফার কোনো গ্রুপ খোলা আছে, কমন গ্রুপ বা কমিউনিটি এই টাইপের কিছু? হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে। হুম, হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি খোলা থাকে, আপনাদের যদি এমআই কোনো গ্রুপ থাকে সেখানে আমাকে রাখতে পারেন ইফ ইউ ওয়ান্ট। তাহলে আপনাদের যেই লেকচার যেগুলি দিই আমি বা দিব ইন ফিউচারে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক আচ্ছা, এছাড়া আজকে শুরুর জন্য দেখি আমি আপনাদেরকে আগে আমাদের সিলেবাসটা একটু আগে শেয়ার করি। যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা আইসিবির ওয়েবসাইটে গেলে ওখানে কিন্তু আপনাদের লেটেস্ট সিলেবাসটা পেয়ে যাবেন। সবাই সেই সিলেবাসটা নিয়ে ওটাকে অন্তত একবার রিডিং করবেন আর কি। আপনার সিলেবাস দেখলে বুঝতে পারবেন যে আপনাদের আসলে কোর্সে কি আছে, কোর্সের প্ল্যানটা কি, যে এই কোর্স দিয়ে আপনি কি কি লার্ন করবেন। এবং আপনার যে এই যে এসিএ হবেন বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার যে টার্গেটটা বা এই যে পথটা, এই পথে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন এটা কিভাবে আপনাকে ইনক্লুড করতে হবে বা কিভাবে এই পথটা পাড়ি দিবেন, সেই জিনিসটা মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে যখন আপনি কোনো কিছু করতে যাবেন, আপনি যদি জানেন আপনি কোথায় যাবেন এবং কিভাবে যেতে হবে, কোথায় কি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এস্টিমেট করতে সুবিধা হয় এবং আপনার জার্নিটা খুব সুন্দর হয়। বাট আপনি যদি অজানার উদ্দেশ্যে রওনা দেন, আপনি জানেন না আপনার কতটুকু যাইতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, কত সময় লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জার্নিটা একটু কষ্টকর হয়। বাট আমরা যখন জানি তখন কিন্তু জিনিসটা কম্পারেটিভলি ইজিয়ার হয়। এই জন্য সিলেবাসটা জানা এবং বোঝা খুব জরুরি।
সালাম আলাইকুম স্যার। আচ্ছা। মামুন, জি স্যার। স্যার। বলবা কিছু? জি না স্যার স্যার। আচ্ছা হুম। আচ্ছা, এখন আপনাদের দেখেন, আপনাদের এমআই তে টোটাল 11টা চ্যাপ্টার আছে। যদি আপনারা আমার এই স্লাইডের একদম রাইট সাইডে যে কলামটা আছে সেখানে খেয়াল করেন, দেখেন 11টা চ্যাপ্টার আছে, 1 থেকে 11। আপনাদের সিলেবাসের প্রয়োজন অনুযায়ী এই চ্যাপ্টার গুলিকে ভাগ করা হচ্ছে আপনার 4 ভাগে, 1 2 3 4। এরিয়াটা কি, কস্টিং এন্ড প্রাইসিং একটা ভাগ করা হয়েছে, বাজেটিং এন্ড ফোরকাস্টিং একটা ভাগ করা হয়েছে, পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন অপারেশন এটা একটা ভাগ, আর ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এবং ফরচুনেটলি এই 4টা ভাগে কিন্তু আপনার ভ্যালুও সমান, মানে ওয়েট সমান। এই যে ওয়েট সমান, এর মানে হচ্ছে আপনার পরীক্ষা যে প্রশ্ন আসবে এই 4টা ভাগ থেকে সমান ওয়েটের প্রশ্ন আসবে। এক সময় একটা পরীক্ষা হলে 25 25 25 করেই আসবে। তবে অনেক সময় প্রশ্নের ভ্যালুর কারণে আপনার একটু এদিক ওদিক হইতে পারে, বাট এটা কখনোই 20%-এর নিচে কখনো আসবে না, আবার 30%-এর উপরেও কখনো আসবে না। ঠিক আছে? সো আপনারা যখন প্রিপারেশন নিবেন আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। একটা জিনিস খেয়াল করেন যে আপনার কোনো একটা পোর্শন কম পড়া মানেই কিন্তু আপনি কিন্তু অনেক পিছায় গেলেন। এবং সিএতে তো এটা জানেন যে আপনারা যে পরীক্ষা দেন প্রশ্ন কোনো অল্টারনেটিভ থাকে না, ইনফ্যাক্ট এমসিকিউতে তো কোনো অল্টারনেটিভ হয়ই না কখনো। ইভেন আপনি যখন থিওরি পরীক্ষা দিবেন পরের লেভেল গুলিতে সেখানে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না, যা প্রশ্ন আসবে পুরোটাই উত্তর দিতে হবে। হয়তো আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু অল্টারনেটিভ পেয়ে অভ্যস্ত। ইউনিভার্সিটি লেভেলে তো অনেক সময় এরকমই থাকে যে 10টার ভিতরে 5টা, যদি স্কুল কলেজে হয়তো বা 5টার ভিতরে 4টা, 7টার ভিতরে 5টা, এই টাইপের থাকে। কিন্তু সিএতে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকে না। এই জন্য আপনারা যখন প্রিপারেশন নেবেন আপনাকে সব সাইড থেকেই সমানভাবে প্রিপারেশন নিতে হবে। এখন আর আমাদের কি এই- নেগেটিভ মার্কিং থাকে? না, এখনো নেগেটিভ মার্কিং নাই। এমসিকিউতে এখনো কোনো নেগেটিভ মার্কিং নাই। আপনার যেটা হবে সেটা আনসার, সেটার নাম্বার পাবেন। যেটা হবে না ওটার জন্য কোনো মার্কস কাটা যাবে না, এখনো সেই নিয়ম চালু হয়নি। আচ্ছা, এখন স্যার একটা আমাদের জিনিস খেয়াল করেন। হ্যাঁ, বলেন। স্যার আমাদের পাস করার জন্য স্যার মানে রেকর্ড মার্ক কি বলা আছে এমন কিছু যে কত মার্ক পেলে মিনিমাম তারপর পাস করতে পারবো? এইটা আপনার সুপার আইনো আপনাদের এই সার্টিফিকেট লেভেলে এটা হচ্ছে 50। 50 আপ থাকলে হ্যাঁ হ্যাঁ, 50 না তো 50 বেশি থাকা লাগবে আমার স্যার, 50 কাছাকাছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আর একটু জোরে বলবেন। স্যার বলতেছে আমাদের ওই 50, স্যার 50 কি থাকা লাগবে না তো 50 বেশি বা কম হলে এমন কিছু হবে স্যার, এটা ও আমাদের আচ্ছা, 50 টাচ করলেই পাস। 50 ঠিক আছে। টাচ করলেই পাস। আপনি এখন বেশি পাইলে সেক্ষেত্রে আপনার গ্রেড বাড়বে না। সময় দেখেন না যে এ আর বি, খুব সম্ভবত 65-এর উপরে গেলে এ, আমি শিওর না ওটা, বাট 50 পাইলে এ পাস। এটার জন্য আপনি এই এখানে তো আর 49.5 পাওয়ার সুযোগ নাই। স্যার নাম্বার তো গ্রেডটা গোটা, কি ম্যাটার করে স্যার? না না, গ্রেড ম্যাটার করে না, আপনি বি পাইলেই পাস। এ আর বি কিছু ম্যাটার করে না। ঠিক আছে? থ্যাংক ইউ। হুম। আচ্ছা, এখন দেখেন আপনার, যদি আমার সমান ভাগে ভাগ করা আছে প্রত্যেকটা এরিয়াতে, বাট একটা জিনিস দেখেন, আপনার চ্যাপ্টার যখন দিচ্ছে চ্যাপ্টারে কিন্তু আপনার প্রথমটাতে আছে 5টা চ্যাপ্টার, পরে দুইটা দুটো করে, 6 7 8 9 10 11। এখন আপনার
প্রথম যে চ্যাপ্টারগুলি আছে এগুলি হচ্ছে যে আপনারা আপনাদের যে যে বিবিএমবিএ করতেছেন বা ধরেন পড়বেন সামনে, বা ধরেন আপনি ইন্টারমিডিয়েটে যখন পড়ছেন, এ লেভেলে যখন পড়ছেন, তখন আপনার অ্যাকাউন্টিং রিলেটেড যে কোর্সগুলি ছিল বা ফাইন্যান্স রিলেটেড যে কোর্সগুলি ছিল, সেইখানে যেই টপিকগুলি পড়ে আসছেন মোটামুটি সেই টপিকগুলি দিয়েই কিন্তু আপনার এই পুরা সিলেবাসটা সাজানো। হয়তো বা কিছু কিছু নতুন কিছু জিনিস আসবে, কিছু আপডেটেড জিনিস আসবে, এরকম। এখানে এমন কিছু আপনি পাওয়া খুব ডিফিকাল্ট যে আপনি এটা কখনো শুনেন নাই। সো ইন দ্যাট কেস আপনার আসলে ওই পরিচিতিটা অলরেডি আছে। আপনাদের এখানে কেউ আছেন যে সায়েন্সের, কমার্সের পড়েন নাই, বা ধরেন এই অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলি কখনো দেখেন নাই? স্যার আমি আছে? আছি। জি স্যার স্যার। আমিও আছি। এসএসসি আচ্ছা ইউপিএসসি পুরোটাই সায়েন্স স্যার। আচ্ছা। তো এখানে আপনাদের জন্য যারা সায়েন্সের, তাদের জন্য একটা মানে গুড নিউজ হচ্ছে যে এই কোর্সটা এমন যে এখানে আসলে সরাসরি অ্যাকাউন্টিং কিছু নাই। এই যে জার্নাল, আমাদের ডেবিট ক্রেডিট, এই যে জিনিসগুলি শুনেন আপনারা, সেরকম কিছু নাই। এই কোর্সটাতে যেটা আছে সে সবই হচ্ছে আপনার কমন সেন্সের বিষয়। আপনাদের দৈনন্দিন জীবনে এগুলি আপনি অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করতে দেখেন আরেকজন করে, একদম কমন জিনিস। ঠিক আছে, সো এই কোর্সে অন্তত আপনাদের ভয়ের কিছু নাই। একদম পিওর অ্যাকাউন্টিং যেগুলি আছে, ফাইন্যান্স ট্যাক্স যেগুলি আছে, সেগুলি তো হয়তো বা আপনি হালকা স্ট্রাগল করতে পারেন, বাট এই ম্যানেজমেন্ট ইনফরমেশন এই কোর্সে আপনাদের সেই ভয়টা নেই। এখন দেখেন, আমার এই যে কস্টিং এন্ড প্রাইসিং, এই কস্টিং এন্ড প্রাইসিং এ আমার লার্নিং অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভটা কি? আইডেন্টিফাই দ্য কস্ট associated with the production of products and provision of service and use them to determine price। তার মানে আমার কস্টিং করব এবং সেটা প্রাইসিং করব। এই 5টা চ্যাপ্টারে আমি আমার একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের কস্টিংটা কিভাবে হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং এটার দাম কত হবে সেই জিনিসটা আমরা শিখব। এই লার্নিং অবজেক্টিভ নিয়ে আমার চ্যাপ্টার 1 থেকে 5 চলে যাবে। সেকেন্ড এসে যোগ বলতেছে বাজেটিং এন্ড ফোরকাস্টিং। সেখানে কি শিখবো আমরা? লার্নিং অবজেক্টিভ 2 হচ্ছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট বাজেটিং অ্যাপ্রোচ এন্ড মেথড এন্ড প্রিপেয়ার বাজেট। আমার অনেকগুলি বাজেটিং অ্যাপ্রোচ বা মেথড আছে। আমি আমার জন্য বা আমার অর্গানাইজেশনের জন্য বা আমার কোম্পানির জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড এবং অ্যাপ্রোচ আইডেন্টিফাই করব, করে সেটা অনুযায়ী আমরা প্রিপেয়ার করব। আই হোপ এই সিম্পল যেটা অবজেক্টিভ আপনারা বুঝতে পারছেন। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের 6 এবং 7 এই 2 চ্যাপ্টারে পাবো। থার্ড যেটা পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন অপারেশন, এইটা লার্নিং অবজেক্টিভ আছে 3টা। নাম্বার 1 এ আছে আইডেন্টিফাই কি ফিচার্স অফ ইফেক্টিভ পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। আমি পারফরমেন্স ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে প্রথমে এই পারফরমেন্স ম্যানেজ করা বা পারফরমেন্স মেজার করার একটা সিস্টেম লাগবে। এখন ওই সিস্টেমটা কি ফিচার, মানে কি বৈশিষ্ট্য থাকলে আমি বলবো ওই মেজারমেন্ট টুলটা ভালো, সেই জিনিসটা আমরা এখানে শিখবো। লাইক ধরেন যে আপনার, আমরা যখন মেডিকেল টেস্ট করাই, এমআরআই করাই, সিটি স্ক্যান করাই, এক্স রে করাই, এখন এক্স রে করানো তো দরকার হচ্ছে আমার রোগ আইডেন্টিফাই করার জন্য। এখন এটা কিভাবে করব সেটা তো একটা সিস্টেম থাকা লাগবে। আমি যদি সিটি স্ক্যান করাই, আমার ডায়াগনোসিস হবে এক ধরনের। আমি যদি এমআরআই করাই তাহলে হবে এক ধরনের। যদি আমি জাস্ট নর্মাল এক্স রে করাই তাহলে হবে এক ধরনের। তো দেখেন এই যে জিনিসটা একই, মানে আপনার মোটামুটি একই সিস্টেমে করে, কিন্তু 3টা প্রসেস আলাদা, 3টা পার্সপেক্টিভ আলাদা, এবং 3টা অ্যাপ্রোচ আলাদা। তো এখন কি থাকলে আপনারা একটা সিস্টেমকে ভালো মেজারমেন্ট টুল বলতে পারেন, সেটা আমরা শিখবো 4 নম্বরে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজার্স,
সেটা আমি সিলেক্ট করব। এখন এখানে যখনই শব্দটা আসতেছে সিলেক্ট, তার মানে সেখানে আমার অনেকগুলো জিনিস থাকবে, অনেকগুলো অপশন থাকবে, সেটা থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমি সিলেক্ট করব। এবং অ্যাপ্রোপ্রিয়েট, রং না। তার মানে আমার যে 1 2 3 থাকবে তিনটাই ভালো, কিন্তু আমার জন্য কোনটা ভালো সেটা আমরা করব। তার মানে আমি প্রথমে শিখতেছি যে একটা মেজারমেন্ট প্রসেসের বৈশিষ্ট্যগুলি কি হবে, দ্বিতীয়ত শিখবো যে আমার অ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজারটা সিলেকশন করা, এবং 3 নাম্বারটা যেটা হচ্ছে ক্যালকুলেট ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল পারফরমেন্স এন্ড স্ট্যান্ডার্ড অফ বাজেট। তার মানে এই যে আমি পারফরমেন্স ম্যানেজমেন্ট করব, পারফরমেন্স ম্যানেজমেন্ট করার লাস্ট ধাপ আমি অ্যাকচুয়াল এবং আমার বাজেট বা প্ল্যানকে কম্পেয়ার করে সেটাকে কিভাবে অ্যানালিসিস করবো এটা আমরা শিখব। তাহলে পারফরমেন্স ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট ইনফরমেশন অপারেশন, এই যে 3টা লার্নিং অবজেক্টিভ আছে, এইটাতে কি কারো কোনো প্রশ্ন আছে? No, sir. ওকে, এরপরে লাস্টলি যেটা আছে ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং। আমি সিদ্ধান্ত নিব, এখানে কি শিখবো, আইডেন্টিফাই অ্যান্ড ক্যালকুলেট রেলিভেন্ট ডাটা ফর ইউজিং ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং। এখানে আপনার কাছে কিছু ক্যালকুলেশন শিখতে হবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ ইউজ হয়। মানে এই জায়গায় কিন্তু ডিসিশন মেক করবেন না, ডিসিশন মেক করতে গেলে যে যে ইনফরমেশন লাগে সেগুলি আমরা আইডেন্টিফাই করা, মেজার করা শিখবো। এবং ফাইনালি আমরা ডিসিশন নিব ফলোইং ইথিক্যাল গাইডেন্স। আমি এত কিছু করার পর একটা সিদ্ধান্তে যাব, বাট এখানে যেটা ইথিক্স কে আনছে, রিজন ইজ দ্যাট মানে ইথিক্সটা যাতে আপনার মাইন্ডে সব সময় থাকে। ইথিক্সটা কখনোই আন্ডারমাইন করা যাবে না, ইথিক্স কে ওভারটার্ন বা ওভারলুক করা যাবে না। ইথিক্স ইজ মাস্ট। আপনার জন্য প্রফিটেবল কিন্তু ইথিক্স নাই, সেটা কিন্তু হবে না, সেই সিদ্ধান্ত নিলে হবে না। এবং সিম্পল হিসাব, মনে করেন আপনার এমন একটা ডিসিশন মেকিং আসছে, একদম চোখ বন্ধ করবো এটা প্রফিটেবল, এটা কিন্তু এটা ইথিক্যাল হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষায় মার্কস পাবেন না। ঠিক আছে? তাহলে আপনারা মোটামুটি আপনাদের লার্নিং অবজেক্টিভটা বুঝতে পারছেন কিনা? Yes, sir. আচ্ছা, জি স্যার। এখন দেখেন জি স্যার। এই এইখানে আমার তাহলে এই যে আমার আহ 4 5টা, এই যে 4টা ক্যাটাগরি আমার, এই একটা, এই একটা, 8 9 10 11, এইখানে আপনারা কিন্তু কোনো কিছু মিস করা যাবে না। এমআই এর একটা ভালো করার একটা উপায় হচ্ছে এমআই অনেক প্র্যাকটিস করতে হয়। কেন প্র্যাকটিস করে, এমআইটা অনেক সহজ কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয় এই জন্য যে এমআইতে এমন এমন কিছু জিনিস আসে, আপনি যদি ওটা অনেকক্ষণ ধরে চিন্তা করেন, অনেকক্ষণ ধরে ভাবতে থাকেন, আপনার একটা সলিউশন বের হয়েই যাবে। কিন্তু পরীক্ষা হলে যেহেতু আপনার সময় কম থাকে, সেক্ষেত্রে অনেক দ্রুত সলিউশনটা পাওয়ার জন্য বা অনেক দ্রুত কমপ্লিট করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলে আপনি জিনিসগুলো দ্রুত আপনি জানতে পারবেন যে এরপরে কি হবে, কি হইতে পারে, কি করলে কি অ্যান্সার পাওয়া যাবে, এই জিনিসগুলি। যদি আপনি এমআই প্র্যাকটিস না করেন, বা আপনি যদি মনে করেন না আমি তো আগে এই জিনিসটা অনেক ভালো পারতাম, আমার এটা মনে পড়া লাগবে না, এটা কম পড়লেও হবে, ব্যাপারটা তা না। আপনাকে এমআইটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যে কোনো একটা ম্যাথ, 10টা ম্যাথ পারা মানে একটা কনসেপ্ট ক্লিয়ার, ব্যাপারটা তা না। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যাতে যেই কোনো ডাইমেনশনই প্রশ্ন করুক আপনি যাতে সেটা উত্তর দিতে পারেন। মনে করেন গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক পানি নাই, এখন আপনি যদি খালি পানি আছে বা পানি নাইটা শিখেন তাহলে কিন্তু আপনার প্রবলেম। কিন্তু আপনি যদি পুরো জিনিসটা শিখেন, কখন পানি আছে বলে কখন নাই বলে, তখন কিন্তু আপনার যেইভাবেই যে আপনি মেজার করতে পারবেন বা বলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার করেন, আপনার জন্য এই সাবজেক্টটা কভার করা অনেক ইজি হবে। সো ফার এই লার্নিং অবজেক্টিভ সিলেবাসের ভাগ এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?
স্যার নো স্যার। না স্যার। আচ্ছা, তো এবার আসি আমরা কে কোন ক্লাস নিব সেটা। আচ্ছা, আপনাদের চ্যাপ্টার 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5 এবং 11, এটা নিবে আপনাদের প্রশান্ত স্যার। Yes, sir. 1 2 3 4 5. হ্যাঁ, 1 2 3 4 5 and 11। আর বাকি যেগুলি আছে 6 7 8 9 10, এই 5টা নিয়ে হচ্ছে আমি, ঠিক আছে? Yes, sir. এখন যদি কোনো কারণে আমরা কোনোজন কোনোটা ওভারল্যাপ করে ফেলি, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে মনে করায় দিবেন, ঠিক আছে? Yes, sir. Inshallah. ওকে। এখন উম, আপনারা যারা সায়েন্স থেকে আসছেন বা এই সাবজেক্টের সাথে তেমন একটা পরিচিত না, আপনারা একটু চ্যাপ্টার 1 থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্শনটা, দ্যাট মিনস পুরো বইয়ের একদম শুরু থেকে এটা পড়ে ফেলুন। রিডিং পড়বেন, রিডিং পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং কখনোই ডাইরেক্ট কোশ্চেন সলিউশনে যাবেন না, তারপরে এক্সাম্পলে চলে যাবেন না, থিওরিটা পড়ে যাবেন, তাহলে আপনার ফিউচারের জন্য ভালো হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনাদের বইটা কিভাবে পড়বে। আপনাদের সবার কাছে বই আছে? জি স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. বই আছে। বইটাতে আমরা যেটা করি, আমি একটু বের করি তারপরে আপনাকে কি করতেছি। আচ্ছা, আমার যেহেতু চ্যাপ্টার 6 থেকে পড়ানোর কথা, আমি ওখানে একটু যাই। আগে বইটা কিভাবে পড়বেন সেটা আমি একটু দেখাই, দেন গিয়ে হচ্ছে আপনাদেরকে আমি মেন লেকচারে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই চ্যাপ্টার গুলো কি সিকোয়েন্স ওয়াইজ জি লার্নিং স্যার। এর কোনো বিষয় আছে? Yes, sir. সিকোয়েন্স ওয়াইজ লার্নিং হইলে ভালো, বাট এখানে আবার এই সাবজেক্টটা এত আহামরি কঠিনও না যে সিকোয়েন্স ব্রেক করলে সমস্যা হবে। তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যেই চ্যাপ্টারই করতে যান, এই যে 1 থেকে 5 এই অংশটা উড বি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনাদের পুরা বই জুড়ে এই চ্যাপ্টারগুলি কিন্তু খুব কাজে লাগবে, কারণ আমাদের নিচে যে জিনিসগুলি আছে এটার উপর ডিপেন্ড করে। এবং বিশেষ করে আপনি যদি 1 2 3 না পড়েন, আপনি তো অন্যগুলি বুঝবেন না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরেন এখানে আপনারা যেটা পাবেন, লাইক এই যে আপনার বাজেটিং আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আপনি যদি বাজেটিংটা আগে করেন তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা পড়লে একটু সুবিধা পাওয়া যাইতে পারে, ঠিক আছে? তারপরে আবার ধরেন আপনার যদি এখানে কস্টের ফান্ডামেন্টাল গুলি জানেন তাহলে আপনার মার্জিনাল অ্যাবসর্পশন বুঝতে সুবিধা হবে। আবার ধরেন ইনভেস্টমেন্ট প্রপোজাল, এটা করতে গেলে মোটামুটি পুরো বইটারই কিছু টুকটাক আছে, বাট ওটা এত বড় না যে আপনি একটা আগে শুরু করলে সেটা অন্যটা পারবেন না তা না।
ইটস বেটার। যেমন আমি যখন পড়াবো আমি একদম সিরিয়ালি পড়াবো, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে, আমি মাঝখানে কোনো ব্রেক দিব না। আই হোপ প্রশান্ত সেভাবেই পড়াবে, সো খুব একটা সমস্যা হবে না। আর আমি পড়াইতে গেলে আপনাদের যেই জিনিসগুলি মনে করেন আগে থেকে লাগবে এখান থেকে, সেটা আমি নিজেই বলে দিব শর্ট শর্ট করে। সো আই হোপ কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যেহেতু আমরা প্যারালালি ক্লাস দেবো, আই মিন এমন না যে আমি আগে নিয়ে শেষ করব তারপরে প্রশান্ত স্যার নিবেন, তা না। উনি আর প্রত্যেক সপ্তাহেই আমাদের একটা একটা করে ক্লাস থাকার কথা। সেই ক্ষেত্রে হয়তো বা উনি যদি শুরু থেকে শুরু করে, আমি ওখান থেকে শুরু করে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আপনার একটা মিনিট, স্ক্রিন চলে গেছে, আমি আবার খুলতেছি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আমার একটা লার্নিং অবজেক্টিভ থাকে, সিলেবাসের সাথে লিঙ্কটা কোথায় সেটা থাকে। তারপর এক্সামিনেশন কনটেক্সট, তার মানে আপনার পরীক্ষায় আপনাকে আসলে কি জিজ্ঞাসা করা হবে, কি আপনার কাছে জানতে চাওয়া হবে, এটার একটা আইডিয়া দেওয়া থাকে। এবং ওই চ্যাপ্টারটা স্টাডি গাইড, মানে কিভাবে ওই চ্যাপ্টারটা আপনি স্টাডি করবেন সেটা দেওয়া থাকে। তা এটা যেহেতু আমাদের দেখেন বাজেটিং এর চ্যাপ্টার, সেখানে আবার বলা আছে লার্নিং টপিকস, কি কি শিখবো, যে হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার বাজেট, এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং, steps in budgeting preparation, master budget, forecast, alternative approach to budgeting। আমরা বলতেছিলাম না যে একটা অ্যাপ্রোপ্রিয়েট বাজেট তৈরি করা, এরকম একটা অবজেক্টিভ ছিল না আমার লার্নিং অবজেক্টিভে। তাহলে এখানে আপনাকে দেখাচ্ছে যে অল্টারনেটিভ কি কি আছে, ডাটা বায়াস এবং প্রফেশনাল স্কেপটিসিজম কি, এই জিনিসটা শেখানো হয়। তো এই জিনিসটা, এই যে দেখেন লার্নিং অবজেক্টিভ, প্রথমে আপনাকে বলতেছে এটা লার্নিং অবজেক্টিভ কি, যেটা পড়ে আমি কি শিখবো। সিলেবাসের লিঙ্কে বলতেছে you will need an understanding of how the annual budget exercise acts as step towards the উম, আচ্ছা, আমি আপনার সবাইকে মিউট করে দিছি, কারো যদি কথা বলা লাগে আনমিউট করে নিয়ে আর কি। সো এই জিনিস, এটা হচ্ছে লিঙ্ক। আর এক্সামিনেশন কনটেক্সট কি, নিউমেরিক্যাল কোশ্চেন উইল বি লিমিটেড ইন স্কোপ, narrative question need to be read very carefully, particularly those that ask whether statements are true or false. In the examination, student may be required to demonstrate an understanding of the objectives of a budgetary planning and control system, difference between budget and forecast, administrative process of budget preparation। মানে এই যে এই ধরনের জিনিসগুলি প্রশ্নে আসতে পারে, সেটা এখানে সে আপনাকে বলে দিচ্ছে। তারপরে সে আসতেছে যে আপনি স্টাডি গাইডলাইন, টপিক 1 and 2 কি আছে ওখানে, হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার এ বাজেট, এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং। আচ্ছা, তবে অ্যাপ্রোচ কি বলছে, অ্যাপ্রোচ রিড সেকশন 1 and 2 of chapter 6 to put budgeting into context in your mind। তারপরে বলতেছে আপনাকে একটু চিন্তা করতে, ইজ দ্য বাজেটারি প্ল্যানিং এন্ড কন্ট্রোল প্রসেস
কনসার্ন অনলি দ্য নাম্বারস, এটা কি শুধু নাম্বারকে ফোকাস করতেছে, কনসার্ন করতেছে? এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন 1 2 টপিক পড়বেন তখন এটা আপনি বুঝতে পারবেন। এখন বলতেছে এক্সাম অ্যাপ্রোচটা কি হবে। এক্সাম অ্যাপ্রোচ কি হবে? আহ, এই যে ইউ আর লাইকলি টু সি ন্যারেটিভ কোশ্চেন্স অন দিস টু সেকশন, যে এই দুই সেকশন থেকে নর্মালি ন্যারেটিভ কোশ্চেনই আসবে। সেটা কি করবে? ফর এক্সাম্পল, অবজেক্টিভ টেস্ট কোশ্চেন মে টেস্ট দ্য রিজনস ফর বাজেটিং, দ্য ডিফারেন্স বিটুইন বাজেটস অ্যান্ড ফরকাস্ট, প্রিন্সিপাল অফ বিয়ন্ড বাজেটিং অর বাজেটিং অর বাজেটিং অ্যাডমিনিস্ট্রেশন। এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন থাকবে এবং ইন্টারেক্টিভ কোশ্চেন এখানে নট হবে। এখানে এই এক আর দিয়ে ইন্টারেক্টিভ কোশ্চেন হয় না, নট অ্যাপ্লিকেবল। তাহলে এইভাবে করে কিন্তু বইয়ে পুরো বইটা পুরা চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলি কোনটা কিভাবে পড়বেন, পরীক্ষায় কেমন আসতে পারে, ইন্টারেক্টিভ কোশ্চেন কি হবে না হবে, এটা কিন্তু একটা আইডিয়া দেওয়া আছে। তারপরে এসে আপনার টপিকটা শুরু হচ্ছে যে হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার বাজেট। এখানে আবার একটা সেকশন ওভারভিউ দিয়ে দিছে যে এইটা দিয়ে আমার কি হবে, কি আছে এটা। তাহলে এই যে এত কিছু আপনি জানলেন, যে কি আছে, সিলেবাসের লিঙ্ক কোথায়, কি ধরনের প্রশ্ন হতে পারে, টপিকে কি আছে, এত কিছু জানার পরে এখন যদি আপনি টপিকটা পড়তে যান আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তো এই জন্য হচ্ছে আপনারা যে কোনো বইয়ে যে কোনো বইয়ে আপনারা যখন বইটা পড়বেন পুরোটা এইভাবে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের জন্য টপিকটা ইজি হয়ে যাবে। বাট অফকোর্স এই মেথডে আগাইলে আপনার জন্য কিন্তু একটু টাইম কনজিউমিং হবে, সময় বেশি লাগবে অন্যদের তুলনায়। কিন্তু সময় বেশি লাগলেও এইটা আপনি ভুলবেন না, আপনার জন্য খুব ভালো একটা কি বলে, ভালো একটা প্রসেস হবে এবং আপনি সহজে ভুলবেন না। এবং আপনারা যারা বিবিএ করতেছেন বা ধরেন গ্রাজুয়েশন করতেছেন, তারা যারা ফরেন বই পড়েন, বিদেশি বইগুলি যখন পড়েন, একটা আমেরিকান বই বা ইউরোপের কোনো বই যখন পড়েন, লাইক ধরেন আপনার স্টাডিজ ম্যানেজমেন্ট একটা বই পড়তেছেন বা ধরেন আপনার অ্যাডভান্স সেকেন্ডারি একটা বই পড়তেছেন, দেখবেন ওরা প্রথমেই শুরু করে একটা কেস স্টাডি দিয়ে, যে কোনো একটা রিয়েল লাইফ ঘটনা বা একটা ঘটনা তারা এটাকে বানায়, সেটা দিয়ে শুরু করে এবং আস্তে আস্তে পুরা চ্যাপ্টারটা ওই কেস স্টাডি নির্ভর শেষ হয়। তখন হয় কি জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ যখন আমি মনে করি একটা জিনিস হচ্ছে, আমি বইয়ে পড়লাম, না পড়ে এটা যদি এমন হয় যে ওটাকে নাটকের মতো করে ভিডিও করে যদি আপনাকে দেখানো হয়, তাহলে আপনার জন্য একটু বেশি সুবিধা হয় না বুঝতে, যে এক্স্যাক্টলি আসলে ওটা কি মিন করছে। আপনারা যদি ছোটবেলায় নাটিকা পড়ে থাকেন, যে আমরা যখন মেট্রিক ইন্টারে পড়তাম নাটক থাকতো, যে ডায়লগ গুলি বলতো বা একটা সিচুয়েশন বর্ণনা করতো, যে একটা চিত্রায়ন, যে এখানে কি আছে, এই পাশে একটা টেবিল আছে, ওইখানে একখান চেয়ার আছে, একটা নদী আছে, তাল গাছ আছে, তার ভিতরে দুইজন জায়গায় কথা বলতেছে, দেন ডায়লগ, এইটা বলছে বি, ওটা বলছে এরকম। এখন ওই জিনিসটাই আপনাকে এইভাবে না বলে যদি নাটকটাই আপনাকে অভিনয় করে কেউ দেখায়, তাহলে আপনার জন্য সুবিধা হয় না? ইয়েস স্যার, অবশ্যই। সেম ভাবে আমেরিকান বইগুলিতে এরকমই থাকে, যে একটা ঘটনা দিয়ে বোঝায়। কিন্তু আমরা কি করি, আমরা বাঙালিরা পড়তে গেলে আগে কেস স্টাডি বাদ দিই, যে না এটা আমরা ফাও লিখছি, এটা লাগবে না। তাহলে ডাইরেক্ট কন্টেন্টে চলে যায়, তখন দেখা যাচ্ছে আমরা বুঝতে পারি না আর যে ওরা কি বলতে চাইছে। এই জন্য আমার একটা সাজেশন থাকবে, আপনারা ওইভাবে পড়াটা শুরু করবেন যাতে আপনি প্রপারলি এটা বুঝতে পারেন। সোফার এখানে কারো কোনো প্রশ্ন আছে? একটা কোশ্চেন ছিল জি। স্যার, যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন আসবে স্যার, চ্যাপ্টারের কোন অংশগুলো আমার মেমোরাইজ করা লাগবে আর কোনগুলো না করলেও চলবে, এই বিষয়টা কিভাবে বুঝবো স্যার? আহ আপনার আসলে মেমোরাইজেশন জিনিসটা এরকম কোন এরিয়া নাই যে এটা মেমোরাইজ করা লাগবে। হ্যাঁ, আপনার যে টার্ম কনসেপ্ট গুলো গুলো মনে বোঝা রাখতে লাগবে হবে আর কি। না? হ্যাঁ, হ্যাঁ। কিছু বিষয় তো স্যার মুখস্থ করতে হবে না, যেমন টার্ম গুলো বা উম, স্যার ঠিক বুঝাতে পারছি না, কিছু বিষয় তো আমাদের আসলে মুখস্থ রাখতে হয়, ওইগুলোর কথা জিজ্ঞেস করছিলাম। না, আসলে আমার কেন জানি মনে হয় যে আমি এইভাবে আপনাকে একটা গাইডেন্স দিতে পারবো না যে এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এই বইটার নাম হচ্ছে স্টাডি ম্যানুয়াল, তাই না?
দিস ইজ নট স্টাডি বুক, দিস ইজ ম্যানুয়াল। আর একটা ম্যানুয়াল, এটা কিন্তু আপনার অনেক জায়গা থেকে আইডিয়া টাইডিয়া নিয়ে মোটামুটি একটা, যে আমরা যে বলি না যে নোট করে পড়া, সব জায়গা থেকে এনে একত্রিত করে একটা জিনিস পড়া, এই স্টাডি ম্যানুয়াল গুলি কিন্তু অনেকটা ওই কনসেপ্টে। তো এখানে আসলে যাই নিয়ে আসছে সব হচ্ছে জিস্ট, আপনি একটা বাদ দিবেন আর একটা বাদ দিবেন না, এইভাবে করে কিন্তু আসলে ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমার সাজেশন হচ্ছে যে এখানে আসলে বাদ দেওয়ার কিছু নাই। আর মনে রাখতে হবে কি, এটা পড়লে আপনি নিজেই বুঝবেন, আমার এটা বলে দেওয়ার অবকাশ নাই। হ্যাঁ। সো আমার মনে হয় ওইটা আমি বলবো না। হয়তোবা এখানে আমাদের এক সিনিয়র ছিলেন, উনি আমাদেরকে এক সময় একটা কথা বলতেন যে, আমরা বলতাম যে ভাই আপনি কিভাবে পড়ছেন বলেন, আমরা ওইভাবে পড়বো তাহলে আমরা পাশ করবো। বাট জিনিসটা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট টেইলরিং। আপনারা যখন টেইলরের কাছে জামা বানাইতে যান, আপনার জামার যে সাইজ হয় আপনার বান্ধবীর জামার সেই সাইজ হবে না। আপনার বন্ধুর যে প্যান্ট পরলে লাগবে আরেক বন্ধু সেটা লাগবে না। তার মানে যার জন্য যেটা ফিট সে সেটা বানাবে। ঠিক সেম ভাবে আপনারা পড়তে গেলে আপনার জন্য যেটা সুইটেবল হয়, কমফোর্টেবল মনে হয়, আপনি সেটা করবেন। কারো মুখস্থ করা লাগে, কারো মুখস্থ করা লাগে না। ঠিক আছে। কেউ আছে একদম ঠাটা মুখস্থ, ওরা বললেও পুরো বই মুখস্থ করে ফেলবে টাইপের। আবার কেউ আছে ওই যে মুখস্থ বলতে গেলে দুইটা লাইনও সে কন্টিনিউয়াস বলতে পারবে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আছে পুরো বইয়েরই। সো এইটা ওইভাবে বলা যাবে না। ঠিক আছে। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা। স্যার, এই সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? নো স্যার। যে এখন বলেন তো আমরা কিভাবে আগাইতে পারি। আমি কি একটা চ্যাপ্টার শুরু করব, না আপনারা হচ্ছে যে একটা চ্যাপ্টার নিজের আগে একটু পড়ে আসবেন, দেন আমরা ওই চ্যাপ্টারের উপর আলোচনা করব, কিভাবে আগাইলে ভালো হয়? স্যার, প্রথমে আপনি একটু বুঝিয়ে দিলে মনে হয় বেটার হয়। জি স্যার, আপনি একটু শুরু করলে ভালো হয়। পরে আমরা হচ্ছে আপনার সিকোয়েন্স অনুযায়ী স্যার আমরা নিজেদের মতো করতে পারবো তখন স্যার। আচ্ছা, তাইলে আমি আপনাদেরকে আজকের জন্য চ্যাপ্টার 6 এর জাস্ট একেবারে খুব ব্রিফ একটা সামারি বলবো, 15-20 মিনিট বলে আজকে ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমি চ্যাপ্টার 6 পুরোটা পড়াবো, আপনাদের কাজ হবে চ্যাপ্টার 6টা পড়ে আসা। ঠিক আছে। আর এর পরের থেকে যেটা হবে যে আপনারা আগে থেকেই পড়ে আসবেন, তাহলে আমাদের জন্য সুবিধা যেটা, যেহেতু বললাম যে এখানে যে জিনিসটা আছে এটা একেবারে খুব কঠিন কিছু না, আপনারা বুঝবেন। আপনারা পড়ে আসলে দেন আপনাদের আমার কথা ধরতেও সুবিধা হবে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন বেশি। ঠিক আছে। ওকে স্যার। ইয়েস স্যার, ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার, ইয়েস। Okay. বাজেটিং এ আমার কিছু পারপাস থাকে যে আমরা কেন বাজেটিং করি। আচ্ছা, আপনারা কি বাজেট করেন নিজেরা? স্যার, অবশ্যই। যিনি অবশ্যই বলছেন, আপনি বলেন তো আপনি কিভাবে বাজেট করেন? স্যার, আমি একজন রানিং স্টুডেন্ট। আমার হচ্ছে বাসা থেকে প্রতি মাসে অ্যালাউন্স নিতে হয়, তো ওই অ্যালাউন্সটার কোন অংশটা কিভাবে খরচ করব এন্ড কোনটা কিসের জন্য অ্যালোকেশন করব, কোনটা আমার বাসা ভাড়া থাকবে বা কতটুকু টাকার মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ করতে হবে, কোনটা আমার হাত খরচ থাকবে, এই জিনিসটা ব্রিফলি ঠিক করে না নিলে দেখা যাচ্ছে মাস শেষের আগেই টাকা শেষ হয়ে যায়। তো ওই জন্য একটা বাজেটিং করে রাখতে হয় যে আমার এই কাজের জন্য এতটুকু টাকা আমার হচ্ছে অ্যালোকেটেড থাকবে। ওকে। আচ্ছা, মনে করেন আপনার এক মাসে
অ্যাডমিশনে কিছু টাকা যাবে বা একটা স্পেশাল কোনো খরচ আছে, সেক্ষেত্রে আপনার কি করবেন? স্যার বুঝতে পারলাম না, যদি আরেকটু। আপনার তো ধরেন ফ্যামিলি থেকে রেগুলার কিছু টাকা আসে আপনার রেগুলার এক্সপেন্স বিয়ার করার জন্য। কোনো একটা মাসে আপনি স্পেশাল কোনো খরচ আছে, হতে পারে আপনার অ্যাডমিশন নিতে হবে, হতে পারে আপনার এক্সাম আছে, হতে পারে আপনার নতুন কিছু একটা ধরেন ল্যাপটপ কিনতে চান, বা ধরেন কিছু একটা কিনতে চান যেটা আপনার সবসময় লাগে না। ইন দ্যাট কেস আপনি কি করবেন? স্যার সেটা হচ্ছে প্ল্যানটা কত, মানে প্ল্যানের আগে অবশ্যই বাসায় জানাতে হবে যে হচ্ছে আমার এই মাসে বা নেক্সট মাসে এরকম একটা প্ল্যান আছে। তো এটার জন্য আমার এক্সট্রা এত পরিমাণ ফান্ড দরকার, যেমনটা সিএ তে ভর্তির ক্ষেত্রে করা হয়েছিল। স্যার নর্মাল ভেরি গুড। বাজেটিং এর সময় তার কিছু মানে সেভিং রাখা হবে। আপনি কি করতেছেন, আপনার কিছু রেভিনিউ আসে কোম্পানি, কোম্পানির মতো করে যদি বলি যে আমার কিছু রেভিনিউ প্ল্যান আছে, সেই রেভিনিউ সিকিউর করার জন্য আমার কিছু এক্সপেন্স প্ল্যান আছে। আমার যদি কোনো কারণে কোনো একটা স্পেশাল এক্সপেন্ডিচার বা কোনো কারণে কোনো একটা এক্সপেন্ডিচার রেজ করে, তখন সেটার জন্য আমার একটা ব্যাকআপ ফাইন্যান্সিং প্ল্যান আছে। আমরা স্টুডেন্টরা বাবা মার কাছ থেকে নেই, কোম্পানিগুলি ব্যাংক থেকে নেয়, সিস্টার কনসার্ন থেকে নেয় বা মালিক দেয়, এরকম না অনেকটা? জি। জি স্যার। জি স্যার। বাজেট দিয়ে আমরা কি করি, ওই যে আপনি যেটা বললেন যে যদি প্ল্যান করে না রাখেন তাহলে আপনার মাস শেষের আগে টাকা শেষ হয়ে যায়, কন্ট্রোল হয় না। সেম পারপাস, আমি যদি প্ল্যান না দিয়ে দিই, আনলিমিটেড চলতে থাকি, সেটা কন্ট্রোল করা যাবে না। তারপরে ধরেন আমাদের আরো কি কারণে বাজেট করি, এটা আমরা, আপনারা দেখলে বুঝবেন। আমি যেহেতু একটা ব্রিফ করতেছি, ডিটেল আমি বলছি না। আমরা কেন বাজেট করি সেটা আমাদের এখানে থাকবে। এরপরে আমাদের ফান্ডামেন্টালস অফ বাজেটিং, একটা বাজেটিং করতে গেলে কি জিনিসগুলি আমাকে আসলে চিন্তা করতে হয়, হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস। নাম্বার ওয়ান, ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট অ্যান্ড কমিটমেন্ট। এটা যেহেতু বাজেট, এটা দিয়ে সারা বছর কাজ হবে, তখন আপনার এখানে ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট বলতে যারা কোম্পানিটা চালায় নর্মালি, তাদের ইনভলভমেন্টটা লাগবে আর কি, এবং কমিটমেন্ট থাকা লাগবে। যদি আপনি ওই যে ছোট কর্মচারী বা ছোটখাটো যারা আছে, তেমন একটা ডিসিশন মেকিং এ থাকে না, তাদেরকে দিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার প্রপার বাজেটিং হবে না। তারপরে অর্গানাইজেশনাল অ্যাডাপ্টেশন, দ্যাট মিনস আপনি যেটা করবেন সেইটা হচ্ছে অর্গানাইজেশন অ্যাডাপ্ট করে নিতে হবে। অর্গানাইজেশনে আপনি যেই প্ল্যানটা আছে সেই প্ল্যানটা পুরা অর্গানাইজেশন ধরে ওই প্ল্যানটা বাস্তবায়নে যেতে হবে, এবং চেঞ্জটা অ্যাডাপ্ট করে নিতে হবে, সবাইকে পুরোটা জানাইতে হবে। আপনি যে বাজেটটা বা যে প্ল্যানটা করবেন সেটা রিয়েলিস্টিক হইতে হবে, উড়াধুরা কিছু একটা করে নিলে হবে না। আপনি স্টুডেন্ট, আপনি এখনো ঠিক মতো পাশ করেন না, আপনি যদি এটা চিন্তা করেন আমি এক চান্সে সব সাবজেক্ট পাশ করবো, তাহলে এটা আসলে রিয়েলিস্টিক এক্সপেকটেশন হইলো না। আমি এখন সাবজেক্ট পাশ করি না, তাহলে ঠিক আছে আমি একটা করে আগে পাশ করি, আগে এটা পড়ি, এইটা অনুযায়ী আমি এক্সপেকটেশন নিই, সেরকম আর কি। তারপরে ধরেন টাইমলিনেস, ঠিক টাইমে ঠিক জিনিসটা করতে হবে। আমার পরীক্ষা হলো অ্যাকাউন্টিং, পড়তেছি আমি ফাইন্যান্স, বা আমার আহ, রাতে হচ্ছে আমার ঘুমের টাইম, আমি রাতে না ঘুমায় পড়ি আর দিনের বেলা ঘুমাই, এরকম হইলে হবে না। আপনার যে কোনো জিনিস হচ্ছে টাইমলি যাইতে হবে, টাইমলি করতে হবে। ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশন, আমি একটা বাজেট করছি আল্লাহর নামে, এইটা আর বদলা যাবে না, বাজেট করে ফেলছি, সেটা হইলে হবে না। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আমার যদি কোনো কারণে কোনো কিছু চেঞ্জ হয় বা চেঞ্জ করা লাগে, অ্যাজ পার প্ল্যান, অ্যাজ পার চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, অ্যাজ পার চেঞ্জ অফ পলিসিস, লজ, রুলস, রেগুলেশন, সেই ক্ষেত্রে আমাকে এরকম ফ্লেক্সিবল থাকতে হবে যাতে আমি ওটা অ্যাডাপ্ট করে নিতে পারি। ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ রিকগনিশন, ভালো কাজ করলে তাকে রিকগনাইজ করতে হবে, সেটা ইন্ডিভিজুয়ালও হইতে পারে, টোটাল গ্রুপও হইতে পারে। ফলো আপ, বাজেট করে দিয়ে বসে থাকবেন, বছর শেষে বললাম কি করছো আসো এবার, হবে না। আপনাকে মাঝখানে মাঝখানে ফলো আপ করতে হবে যে আমি যেটা বলছিলাম সে সেভাবে করতেছে কিনা, সে অন ট্র্যাক আছে কিনা। যেমন ধরেন আপনারা যদি ফার্মে কাজ করতেন, একটা জিনিস বুঝতে পারতেন, আপনার যখন কোনো ক্লায়েন্টে কাজ করতে যাইতেন, আপনার সিনিয়র আপনাকে একটা প্ল্যান দিয়ে দিত বা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিত, সে কিন্তু আবার ডে টু ডে বা একদিন পর পর বা প্রত্যেক সপ্তাহে আপনার সাথে বসতো যে আপনি ঠিক ট্র্যাকে আছেন কিনা, ঠিকভাবে করতেছেন কিনা, এই জিনিসটা কিন্তু সে দেখতো। এরপরে ধরেন বাজেট আর ফোরকাস্টের পার্থক্যটা আমরা দেখবো এখানে। ফ্রেমওয়ার্ক, যে একটা বাজেট করতে গেলে একটা কমিটি থাকে, তারা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য বাজেটটা করে, এবং
একটা বাজেট ম্যানুয়াল থাকে, ম্যানুয়ালটা অনেকটা আমার ইউজার ম্যানুয়ালের মতো আর কি। আমরা যখন একটা ফোন কিনি দেখবেন যে একটা বড় ইউজার ম্যানুয়াল থাকে, আমার টোটাল এই ফোনটা অপারেট করতে গেলে কিভাবে করতে হবে, সমস্যা হলে কিভাবে সলভ করা যাবে। এবং আপনারা যখন আপনি দেখবেন আমাদের ন্যাশনাল বাজেট যখন হয় সংসদে বিশাল বই নিয়ে যায়, ইট ইজ সর্ট অফ আপনার বাজেট ম্যানুয়াল। এই এই বাজেটটার তৈরি প্রিন্সিপাল কি ছিল, কোথায় প্রবলেম হলে কে কার কাছে যায়, কি দেখবে, কার পরে কে, এই যে টোটাল জিনিসটা নিয়ে পুরো পলিসি মতো করে লেখা, এই তিনটা মিলিয়ে আসলে আমার বাজেটটা তৈরি করতে হয়। এগুলি ডিটেলস আছে, বাজেট ম্যানুয়ালে কি কি থাকে তার একটা ডিটেলস থাকবে, স্টেপ থাকবে যে কোনটার পর কোনটা করব সেটা থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমার বাজেটিং প্রিপারেশনের আইডেন্টিফাই প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, মানে আমি একটা বাজেট করতে গেলে কোন ফ্যাক্টরটা আসলে মেইন সেটা আগে বের করতে হবে। একটু আগে যে আমরা একজন স্টুডেন্টের বাজেটের কথা শুনতেছিলাম, বলেন তো ওনার কি ফ্যাক্টর কোনটা ছিল, আসলে কোনটার উপর ডিপেন্ড করে উনি ওনার বাজেটটা করতেছিল? স্যার খরচের উপরে। অ্যামাউন্টের উপর। জি স্যার, কত টাকা খরচ হবে, কোনটা কোথায় খরচ করবো আর কি। আচ্ছা, তার মানে উনি যেহেতু স্টুডেন্ট, উনি এখন শিখছেন, ওনার কিছু খরচ আছে, যেমন ওনার বাসা ভাড়া, থাকা খাওয়া, অফিসে আসা যাওয়া, বইপত্র, এই ধরনের ওনার একটা ফ্যাক্টর। এগুলি হওয়ার পরে এখন উনি হচ্ছে সোর্সিং করে, বাবার কাছে চায়, মার কাছে চায়, ভাইয়ের কাছে চায়, নিজের সেভিংস থাকলে সেখান থেকে নেয়। ঠিক সেম ভাবে মনে করেন বিজনেসের ক্ষেত্রে প্রিন্সিপাল ফ্যাক্টর কি হইতে পারে? স্যার ফাইন্যান্স স্যার, হ্যাঁ হ্যাঁ। সোর্স অফ ফাইন্যান্স স্যার, ফাইন্যান্সের সোর্স গুলো কোথায় থেকে আসবে। আচ্ছা, ফাইন্যান্স নিয়ে আপনি করবেন কি? মনে করেন আপনাকে একটা ব্যাংক 1,000 কোটি টাকা লোন দিল, ফাইন্যান্স হয়ে গেলে কি করবেন? স্যার ফার্স্টে আমাদের হচ্ছে একটা প্ল্যান করা দরকার স্যার, প্ল্যান অনুযায়ী দেন হচ্ছে আমরা ফাইন্যান্স তো আদার্স যত অ্যাক্টিভিটিস প্ল্যান করবেন, কিসের প্ল্যান করবেন আগে? প্রোডাক্টের পিছনে কিভাবে খরচ করব সেই প্ল্যান, কিভাবে নতুন প্রোডাক্ট তৈরি করব, সেল করব। আচ্ছা, অপারেশনাল কিভাবে? এক্সপেন্স এবং হচ্ছে নিউ অ্যাকুইজিশনের ক্ষেত্রে স্যার বিভিন্ন অপারেশনাল প্ল্যান, প্ল্যান। ল্যান্ড, প্রপার্টি অ্যাকুইজিশনের জন্য। ওকে, আপনি ধরেন আমি একদম সর্বশেষ যিনি বললেন তাকে দিয়ে যদি বলি, আমি প্ল্যান করব প্রপার্টি অ্যাকুইজিশনের জন্য, কি প্রপার্টি অ্যাকুইজিশন করব? ইজ ইট এ মেশিনারিজ, ইজ ইট এ ল্যান্ড, ইজ ইট এ বিল্ডিং অর সামথিং এলস, কার, কোনটা করব? জি স্যার, মানে ভবিষ্যৎ পিরিয়ডের জন্য আমার যদি কোনো মেশিনারি প্রয়োজন হয় বা ল্যান্ডের ওকে প্রয়োজন ওকে হয়, ওকে, তখন মেশিনারি সেটার করবেন। অ্যাকুইজিশনের ক্ষেত্রে আহ, আমার ফাইন্যান্সটা কতটুকু যাচ্ছে সেটার উপযোগিতা অনুযায়ী, মানে আচ্ছা, আমার আপনি আমার সাথেই ব্যবহার থাকেন, আমি অনুযায়ী। প্রশ্ন ফারজানা, আমার সাথেই থাকেন। আমি যে প্রশ্নগুলি করতেছি এর উত্তর দেন, আমরা আস্তে আস্তে আমাদের জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, আপনি বললেন যে হ্যাঁ আমার ফাইন্যান্স লাগবে, কেন ফাইন্যান্স লাগবে? আমার হচ্ছে ফিউচারের প্রপার্টি অ্যাকুইজিশন করবো। আচ্ছা, ফিউচারের প্রপার্টি অ্যাকুইজিশন, কি প্রপার্টি করব? আপনি বললেন যে আমার মেশিনারিজ লাগতে পারে। ওকে ফাইন, ভেরি গুড। কি মেশিনারি লাগবে আপনার? স্যার যে সকল মানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার অপারেশনের করবে জন্য, স্যার। আমার পণ্য উৎপাদনের জন্য। ওকে, পণ্য উৎপাদনের জন্য মেশিনারি, কি পণ্য উৎপাদন করবেন? তো যে পণ্য আমরা সেল করব। কোনটা সেল করবেন? আরএমজি হইতে পারে স্যার, বললাম আরএমজি বা গাড়ি। ওকে, আপনি আরএমজি বা গাড়ি, ঠিক আছে আরএমজি। আরএমজি যে করবেন, কি আরএমজি করবেন? লেটস সে স্যার, শার্ট হতে পারে, প্যান্ট জ্যাকেট, যেগুলো বাংলাদেশ থেকে ওকে, ইম্পোর্ট আপনি করব আমরা। শার্ট বিক্রি করবেন, কয়টা শার্ট বিক্রি করবেন বা কোন শার্ট বিক্রি করবেন? ধরলাম ফুল হাতা শার্ট 1 কোটি বানাবো। পলো শার্ট দ্যাটস দ্য পয়েন্ট। 10,000। এখন এই যে আপনি 1 কোটি শার্ট যে আপনি বিক্রি করবেন প্ল্যান করতেছেন, আপনি 1 কোটি শার্ট কি বিক্রি করতে পারবেন? বা আপনার 1 কোটি শার্টই হবে না 10 কোটি লাগবে? স্যার এটা মার্কেট স্যাচুরেশন অ্যানালাইসিস করতে হবে। স্যার মার্কেট মার্কেট অ্যানালাইসিস করতে হবে। এক্স্যাক্টলি, জায়গা আছে দিস ইজ কিনা। আওয়ার টার্গেট। তার কাস্টমার মানে ডিমান্ড হচ্ছে সাপ্লাই। ব্যবসার ক্ষেত্রে আমার প্রাইম ফ্যাক্টরি হচ্ছে আমার কি সেল করব, সেল ডিমান্ড মানে রেভিনিউ।
ডিমান্ড তাই না? অনুযায়ী, রেভিনিউ অনুযায়ী। এক্স্যাক্টলি। তাহলে আমার রেভিনিউটা যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, তখন হচ্ছে আমি আমার বাকি সব করতে পারবো। লাইক আমি যদি আরএমবি এর কথা বলি, ঠিক আছে, আমি আমার অ্যানালাইসিস করে, মার্কেট দেখে, ডিমান্ড দেখে, আমার প্রিভিয়াস প্র্যাকটিস, প্রিভিয়াস হিস্ট্রি দেখে আইডেন্টিফাই করলাম, হ্যাঁ আমি তো এই শার্ট 1 কোটি পিস বিক্রি করতে পারবো, মার্কেটে ডিমান্ড আছে, এই কালার, এই হাতা, ফুল হাতা, হাফ হাতা, কাটা হাতা, একটা টার্গেট আমি করে ফেললাম। আমার রেভিনিউটা মোটামুটি আমি একটা আইডিয়া করে ফেললাম। এখন আসবেন, আচ্ছা ঠিক আছে, এই রেভিনিউ করতে গেলে আমার তো আহ, লোক লাগবে বানাইতে, লোক নিয়োগ দিতে হবে। এটা বানাইতে আমার কাপড় লাগবে, তাহলে প্রকিউরমেন্ট থেকে কাপড় কিনতে হবে। এটা বানাইতে গেলে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে, ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া লাগবে, সেলস টিম লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম লাগবে, অনেক কিছু মিলে টিলে এসে আমি সব অ্যারেঞ্জ করে দেন আমি প্রোডাকশন করে বিক্রি করে আবার সবগুলি পেমেন্ট টেমেন্ট করে দিয়ে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমার প্রফিট। তাহলে আলটিমেটলি প্রফিট। আমার একজন স্টুডেন্টের প্রাইম ইয়ে ছিল, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর ছিল তার খরচ কি কি হবে, সেই অনুযায়ী সে হচ্ছে তার ফাইন্যান্স অ্যারেঞ্জ করছে। আর একটা বিজনেসের হচ্ছে তার রেভিনিউ টার্গেট কি, বা রেভিনিউ কিভাবে করতে পারবে, রেভিনিউ। সে- সেই রেভিনিউটা অ্যাচিভ করতে গেলে তার কি কি করা লাগবে সে সেটা করবে। আবার যখন সে প্ল্যানিং করবে, প্ল্যানিং করার পর সেটা ভাববে, আচ্ছা আমার তো 1 কোটি শার্ট আমি বিক্রি করবো ভাবছি, এটা করতে তো আমার এই খরচ আছে, আমার তো টাকা লাগবে প্রায় 100 কোটি, মানে আমার থেকে তো আছে মাত্র 15 কোটি। তাহলে 15 কোটির ভিতরে ঠিক আছে, আমি ব্যাংকে অ্যাপ্রোচ করলাম, ভাই তুমি আমার 50 কোটি টাকা লোন দাও, আমি এই কাজ করি, তোমাকে আমি বিক্রি করে শোধ করে দেবো। এলসি খুলে, এলসি তার কাছে আবার জিম্মা দেয়, সবকিছু মিলে সে বিজনেস করে লাস্টে দেখা যাচ্ছে 10-12%, 11%, 8%, 7% প্রফিট তো থাকে, ঠিক না? জি জি স্যার। তাহলে এখন বলেন, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর কোনটা? স্যার। রেভিনিউ। ওকে। আর এই যে অর্ডার অফ বাজেট প্রিপারেশন, আচ্ছা অর্ডার, তার মানে কি, যে বাজেট প্রিপারেশনে কোনটা আগে করব কোনটা পরে করব, তাই না? তাহলে কোনটা আগে করব আমি? স্যার মার্কেট অ্যানালাইসিস। মার্কেট, ভেরি গুড, গুড অ্যান্সার, মার্কেট অ্যানালিসিস। তারপর কি করব? প্রোডাকশন, কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন করবো। রেভিনিউ কাস্টমার, নিজের প্রেডিকশন স্যার। নিজের বাজেট আমার অ্যানালাইসিস। ক্যাপাসিটি। ইয়েস, রেভিনিউ প্রিডিকশন। মার্কেট অ্যানালাইসিস করে আমি রেভিনিউ প্রিডিকশন করবো। তাহলে আমি আগে মার্কেট অ্যানালাইসিস করব, তারপর রেভিনিউ প্রিডিকশন করব, তার একটা ফিগার আসবে। তো রেভিনিউ প্রিডিকশন করলেই তো কি আসলো, যে বা 1 কোটি 60। তাহলে 1 কোটি 60-এর পরের অংশ হচ্ছে আমি শার্ট বানাইতে হবে। আর শার্ট বানাইতে গেলে আমার লাগবে কি? টাকা লাগবে, কাপড়, মেশিনারিজ লাগবে। ফাইন্যান্স র লাগবে স্যার, মেটেরিয়ালস, কাপড় লাগবে। মেশিনারি, লোক। ম্যানুফ্যাকচারিং, ওকে। মেশিনারি, তাহলে এই ম্যান পাওয়ার। জিনিসগুলি আমি স্টেপ বাই স্টেপ করবো, দিস ইজ মাই অর্ডার। তারপরে প্রিপেয়ারিং ফাংশনাল বাজেট, এর মানে হচ্ছে আমি যখন এই জিনিসগুলি করে ফেললাম, করার পরে ফাংশনাল বাজেট মানে কি, আমার সেলস একটা ফাংশন, প্রোডাকশন একটা ফাংশন, সাপ্লাই চেইন একটা ফাংশন, এই যে বিভিন্ন ফাংশন আছে, এইটা ওয়াইজ বাজেট করব। সেলস ডিপার্টমেন্ট চিন্তা করবে আমি তো 1 কোটি সেল করতে হবে, তাহলে কিভাবে প্ল্যান করলে, কার কাছে কত, কোন জায়গায় কত, কোন এরিয়ায় কত, কোন লোক কত, এটা একটা সে প্ল্যান করবে। প্রোডাকশনাল প্ল্যান করবে, আচ্ছা আমার 1 কোটি 60 বানাইতে হবে, কোন মাসে কতটুকু করব, হাফ হাতা কতটুকু করব, সকালে করবো না বিকালে করব, জানুয়ারিতে কতটুকু করব, কোন ফ্যাক্টরিতে কতটুকু করব, কোথায় ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সব কিছু মিলে প্রোডাকশন নিয়ে একটা তার বাজেট করতেছে বা প্ল্যান করতেছে। আবার আপনার যিনি সাপ্লাই চেন, আচ্ছা ওনার তো 1 কোটি কাপড় লাগবে 1 কোটি 60-এর জন্য, আমার তো এটা প্রকিউর করতে হবে, কোন দেশ থেকে করবো, কোন জায়গায় ভালো পাবো, কোন কালার, কোন কি কোয়ালিটি অ্যাসুরেন্স, এই সব কিছু মিলে তাদের আবার যার যার কাজ সেই অনুযায়ী একটা বাজেট করবো। দিস ইজ ফাংশনাল বাজেট। বুঝা গেছে? জি জি স্যার। এরপরে এই জিনিসগুলি ডিটেলস আছে, এটা আপনি একটু দেখবেন। পরের দিন আমি করবো এই যে ফাংশনাল বাজেট, সেলস, প্রোডাকশন, পারচেজ, লেবার, অ্যাডমিন, মাস্টার বাজেট, ওভারঅল টোটাল বাজেটটাকে মাস্টার বাজেট বলতেছে, সেটাকে ফাংশনাল। তারপরে যে পারফর্মিং সেন্সিটিভিটি অ্যানালাইসিস, সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা হচ্ছে আমরা যখন কোন একটা জিনিস তৈরি করি, বাজেট বা অন্য কিছু, তখন তো আমরা অনেকগুলি ফ্যাক্টর কনসিডার করেই তৈরি করি বাজেটের ক্ষেত্রে নর্মালি।
তো এখানে সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা হচ্ছে আমার কি ফ্যাক্টর যেগুলি, সেগুলির কোন একটা মুভমেন্টের কারণে আমার ওভারঅল ইম্প্যাক্ট কি হয়। লাইক ধরেন আমরা আজকে আমরা বাজেট করলাম আমরা 1 কোটি শার্ট বিক্রি করবো, সেই অনুযায়ী কিন্তু আমি আমার প্রস্তুতি সম্পূর্ণ করছি, কিছু কাজ এখন হয়ে গেছে, কিছু কাজ ওভার দ্য টাইমে হবে। এখন প্রশ্ন হলো কোনো কারণে আমার যদি 10 লাখ এক জায়গায় বিক্রি হওয়ার কথা কিন্তু বিক্রিটা হইলো না, যুদ্ধ লেগে গেছে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আমার পণ্য নেয় নাই, বা ইরানের লরিতে আক্রমণ করে তেল সব পানিতে ভাসাই দিছে, আমার তেল আসেনি দেশে, জ্বালানির দাম 1 টাকা জায়গায় 10 টাকা করে হয়ে গেছে। এই যে মুভমেন্ট গুলি, এগুলি কোনো একটা মুভমেন্টের কারণে অন্য সবগুলিতে বা ওভারঅল বটম লাইনে মানে প্রফিটে আমার কি ইম্প্যাক্ট, এই অ্যানালাইসিসটা করাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। আমার কি ফ্যাক্টরের চেঞ্জের কারণে, হাউ সেন্সিটিভ ইজ মাই বিজনেস। বুঝে গেছে? জি প্রিপেয়ারিং ফরকাস্ট এটা দেখলে বুঝবেন, এটা বলবো আমি পরের দিন। কোরিলেশন, মেজারমেন্ট অফ, হ্যাঁ এখানে বাকি যে জিনিসগুলি আছে এগুলি হচ্ছে আপনারা সেদিন পড়ে আসবেন। আমার কেন জানি মনে হয় বেসিক কনসেপ্ট ইজ ডান, বাট আপনারা যদি আপনাদের নিজেরা পড়েন পুরো চ্যাপ্টারটা, আমার কেন জানি মনে হচ্ছে আমি নেক্সট দিন আপনাদের ডাইরেক্ট এমসিকিউ তে চলে যেতে পারবো। একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, আই হোপ আছে। ওই কোশ্চেন ব্যাংকটা আমি হচ্ছে ক্লাসে জাস্ট ধরে ধরে প্র্যাকটিস করাই। যে কোশ্চেন ব্যাংকে আপনার আনসারও দেওয়া থাকে, আপনারা নিজেরা আনসার দেখে নিতে পারবেন। সেটার পিছনে আবার অ্যানালাইসিস দেওয়া থাকে, যে কোন আনসারটা কেন হইলো আর আরেকটা কেন হইলো না, সেটা দেয়া থাকে, সেটা পুরো আপনারা বুঝতে পারেন। আমি এটা ক্লাসেই করাই যাতে করে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে, কিভাবে অ্যানালাইসিসটা শুরু করতে হবে, কোনগুলি কিওয়ার্ড থাকে, প্রিপোজিশন ইম্প্যাক্ট, দাঁড়ি কম্বার ইম্প্যাক্ট, এই জিনিসগুলির জন্য আর কি। ঠিক আছে, আর আপনাদের একটা জিনিস মনে রাখবেন যে এমসিকিউ তে সঠিক উত্তর জানার থেকে বেশি জরুরি কোনটা ভুল উত্তর। এবং এমসিকিউ তে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার বেস্ট অ্যান্সার। ওই যে আমরা একটু আগে পড়তেছিলাম না যে বাজেটের অর্ডার কি, তো একজন বলছেন না মার্কেট অ্যানালাইসিস, বলছেন কিনা? জি স্যার। জি কিন্তু ইয়েস স্যার। আমার বাজেট তো নর্মালি কি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস না? সেই ক্ষেত্রে জি আমার কোম্পানি ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার বাজারে সবার আগে থাকে না রেভিনিউ ফরকাস্ট, নাকি? জি স্যার। জি স্যার। আমার বাজারে আমি মার্কেট কেমনি অ্যানালাইসিস করি ওটা থাকবে, নাকি অ্যানালাইসিসের বেসিসে আমি যে বাজারটা করলাম সেটা থাকবে, কোনটা থাকবে? অ্যানালাইসিসের বেসিস যেটা করছে স্যার। রেভিনিউটা থাকবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, মনে করেন কোন একটা প্রশ্ন আসলে এরকম যে আমি একটা বা এই বছর বাজেট তৈরি করতেছে এবিসিডি কোম্পানি, তারা সর্বপ্রথম কোন কাজটা করব। এখন মনে করেন এক জায়গায় অ্যান্সার আছে, ওই মার্কেট অ্যানালাইসিস বা ডিমান্ড অ্যানালাইসিসও আছে, রেভিনিউ প্রিপারেশনও আছে, মনে করেন এখানে অ্যান্সার হবে কোনটা? রেভিনিউ প্রিপারেশন। স্যার রেভিনিউ, ফার্স্ট রেভিনিউ। এখানে কিন্তু মার্কেট অ্যানালাইসিস আগে হবে, কারণ আপনি রেভিনিউটা করতে গেলে মার্কেট অ্যানালাইসিস ছাড়া করতে পারবেন? নো স্যার। স্যার This ফার্স্ট is রেভিনিউ। called better answer. Your answer is correct. Revenue এই অ্যান্সারটা কিন্তু কারেক্ট এবং সর্বজন বিদিত এটাই, যে সবার আগে আমার রেভিনিউ করতে হবে। কিন্তু ওই পার্টিকুলার কোশ্চেনটা কিন্তু সবার আগে মার্কেট ডিমান্ডটাই আগে করতে হবে, কারণ ওটা না করলে আপনি কিন্তু মানে সিচুয়েশন অনুযায়ী। রেভিনিউ অ্যানালাইসিস যাইতে পারতেছেন না। তো এই জন্য হচ্ছে যে আপনার ওই পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে। ঠিক আছে, পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে। যেমন ধরেন আপনারা মনে করেন এখানে আমার স্ক্রিনে যদি দেখি, মনে করেন গালিবার নাম দেখতেছি, লামিয়া দেখতেছি, আর হচ্ছে আমি সজীবকে দেখতেছি। এখন মনে করেন গালিবের বয়স 10 বছর, লামিয়ার 11 বছর, আর সজীবের হচ্ছে 12 বছর। আমি বললাম যে লামিয়া ছোট, লামিয়া সজীবের ছোট, এটা ট্রু, কিন্তু গালিবের তো বড়। তাহলে এখন যদি আমি বলি কে ছোট, তিনজনে যদি থাকে তাহলে আমাকে বলতে হবে গালিব ছোট, গালিব যদি না থাকে তাহলে বলতে হবে লামিয়া ছোট। এরকম আর কি পার্সপেক্টিভ হয়, যখন যে প্রশ্নটা করবে সেখানে যে অ্যাভেলেবেল অ্যান্সারটা থাকবে, সেই অ্যান্সার অনুযায়ী আপনাকে বলতে হবে যে আসলে এটার সঠিক উত্তর কোনটা, মানে বেস্ট পসিবল অ্যান্সার।
অনেক সময় দেখা যাবে একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে একটা, কিন্তু তিনটা অ্যান্সারই আপনার কারেক্ট লাগতেছে। ট্রু, এরকম অনেক কোশ্চেন আসতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি কারেক্ট এই সিচুয়েশন, এরকম আর কি। এরকম কি স্যার হতে পারে একটা এমসিকিউর মাল্টিপল অ্যান্সার অ্যাকসেপ্ট করলো? না 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 না, যদি এরকম হয় সেটা আবার বলা থাকে ম্যাক্সিমাম যে দুইটা জিনিস, মনে করেন বললো যে এখানে কোন সে বাজেটিং সম্বন্ধে কোন কথাটি সঠিক, এখন ওইখানে আপনার প্রশ্ন থাকবে এরকম যে বাজেটিং সম্বন্ধে কোন দুইটা কথা সঠিক, এটা বলা থাকতে পারে। তার মানে দুইটা অ্যান্সার সঠিক আছে, আপনার দুইটি অ্যান্সার করতে হবে। আবার এমন হতে পারে যে কোন কথাগুলো সঠিক, তার মানে এখানে কিন্তু একাধিক। আগেরটা আমি বলছি কোন দুইটা সঠিক, মানে অ্যান্সার আছে দুইটা, আর এখানে বলছে কোন কথাগুলো সঠিক, এমনও হতে পারে চারটা সঠিক। যে চারটাই সঠিক হয় আপনাকে চারটে অ্যান্সার করতে হবে। সো ইট ডিপেন্ডস, এই জন্য এই প্রশ্নগুলি প্রপারলি পড়তে হবে। আমরা যখন এমসিকিউটা করবো তখন দেখবেন কোনটা একটা, কোনটা দুইটা, তিনটা অ্যান্সার এমন কোশ্চেনও আসছে, এবং সেগুলি পরীক্ষায় আসেও। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে প্র্যাকটিসটা জরুরি। প্র্যাকটিস করলে এই জিনিসগুলি ধরতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ধরতে পারবেন না। আচ্ছা, আপনারা কমার্স থেকে অনেকে ইন্টারমিডিয়েট করে এসে গ্রাজুয়েশন করতেছেন না? ইয়েস ইয়েস স্যার। স্যার। আপনারা যখন ক্লাস 10-এ রেওয়া মিল করতেন, ট্রায়াল ব্যালেন্স করতেন, তখন একটা কথা বইয়ে লেখা ছিল না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না? জি পড়ছেন কিনা? স্যার। ইয়েস জি স্যার। স্যার। ইন্টারে এসে কি পড়ছেন? ইন্টারেও কি সেম জিনিস পড়ছেন? ইনভেন্টরি হচ্ছে। ভুলে গেছেন? হুম সমন্বিত ক্রয় থাকলে আবার আসে, এটা পড়েন নাই? জি স্যার হুম ইয়েস পড়েছি। স্যার, স্যার ইয়েস স্যার। এরকম ছিল। জমারে তো। এক্স্যাক্টলি, কিন্তু মেট্রিকে একবার এমন হয়েছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি, তা সমাপনী মূলক পণ্য আসে না। ওই ভাই হচ্ছে মাস্টার্সে পড়ে অ্যাকাউন্টিং এ, আমারে বলতেছে সে আসে। আমি তো কোনোভাবে তার সাথে মানি না, সে অনেক সিনিয়র, না আসবে না, আপনি বললেই হইলো, আমার বইয়ে লেখা আছে আসবে না, আপনি বললেই হবে নাকি? তো উনি আমার যতই বোঝানোর চেষ্টা করেন, আমি তো পুরো অ্যারোগেন্ট হয়ে গেছি, না কি উল্টাপাল্টা শিখান। সেও খেপে গেছে। তো ওই বেচারা বুঝতে পারে না আসলে আমাকে এটা তার বলা উচিত হয় না, কারণ আমার জ্ঞান তো ভাই মেট্রিক পর্যন্ত, এরপরে তো আমি জানি না। এই জন্য হচ্ছে সিচুয়েশন ওয়াইজ মেট্রিক পর্যন্ত ওইটাই কারেক্ট, যে সময় আসে না। মেট্রিকের একজনকে বলতে গেলে সে বুঝবে না, বরং হচ্ছে আপনারা ভুল বুঝবে। আবার আপনি যখন ইন্টারে পড়বেন তখন ওহো, না এটা তো আসে ওই সময়। যখন আবার এই অবস্থায় আসবেন তখন দেখবেন আরো ফ্লারিশ হয়ে গেছে। কেমনি কি, যে আগে আমরা আমরা এই যে আপনারা এখন কি করেন যে লিফো পদ্ধতিতে ইনভেন্টরি ভ্যালুয়েশন করেন না, আবার ফিফো পদ্ধতিতে করেন না, জি তারপর আবার স্যার। জানা টানা লিখেন না, জাবেদা লেখেন তো হুম নাকি? ইয়েস ইয়েস স্যার। স্যার। এই- লিখেন কিনা? কিন্তু আপনারা যখন স্ট্যান্ডার্ড পড়বেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়বেন, তখন দেখবেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে লিফো অ্যালাউই করে না। মানে লিফো স্ট্যান্ডার্ড অ্যালাউ করে না। আপনি যদি লিফো ফলো করে কোনো ইনভেন্টরি অ্যাকাউন্টিং করেন, দ্যাট ইজ রং অ্যাজ পার আইএফআরএস। স্যার হ্যাঁ। যখন আমরা হচ্ছে যে ইন্টারে ছিলাম তখনও হচ্ছে যে বলা হতো যে ফিফোটা অনেক বেশি সব জায়গায় কাজে লাগে হচ্ছে ইফেক্টিভ। লিফো থেকে। এটা না, হচ্ছে আগের গ্যাপ এখন অনুযায়ী এখন ছিল। না, গ্যাপ আসলে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে গ্যাপ অনুযায়ী গ্যাপ আইএফআরএস ইটসেলফ এ গ্যাপ। গ্যাপ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এখন আপনার জন্য যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড, আপনার বলতে ধরেন বাংলাদেশের জন্য যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড, সেটা আপনার ইউকের জন্য আলাদা হতে পারে। তো আমাদের এখানে আসলে যেটা আপনি গ্যাপ বলতে যেটা বুঝাতে চাইছেন, সেটা বলার জন্য আপনাকে বলতে হবে ইউএস গ্যাপ। আপনি খুব সম্ভবত ইউএস গ্যাপ কি ইন্ডিকেট করতে হবে, ইউএস গ্যাপ, ইউকে গ্যাপ। ইউএস গ্যাপ মানে ওদেরটা, ইউকে গ্যাপ বলতে ধরেন ইউকে যেটা ফলো করে। আবার আমরা আইএফআরএস যেটা বলি, সেটা কিন্তু ডাইরেক্ট আবার ইউকে না, ইউকের কিছু নিজস্ব নিয়ম নীতি আছে যেটা ওরা ফলো করে, যেটাকে ওরা ইউকে গ্যাপ বলে। আর সারা পৃথিবীতে আমরা আইএফআরএস ফলো করি, বাট আমাদের দরকার হলে আমরা আইএফআরএস এ কিছু কিন্তু অ্যাডজাস্ট করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ল। ঠিক আছে? বাট সেটার আবার অনেক কন্ডিশন আছে, কিছু চেঞ্জ করলে আইএফআরএস এ বলা যায় না যে আমি আইএফআরএস ফলো করি। এটা একটা সমস্যা আছে। সো আপনারা এখন বলতে পারেন যে স্যার আপনার তো অ্যালাউ করে না, তো অ্যালাউ যদি না করে তাহলে কেন আপনার এটা রাখতেছে? হ্যাঁ, এটা ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ লাগে, অ্যাকাউন্টিং করতে পারবেন না। মানে লিগাল
আপনার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা ল রিকোয়ার করে সেটা তৈরি করার সময় আপনাকে আইএফআরএস ফলো করতে হবে, সেই ক্ষেত্রে আপনি লিফও ইউজ করতে পারবেন না। হাউএভার আপনার ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং আপনি এটা করতেই পারেন। এখন আপনি বলতেছেন যে স্যার এই লিফো আমি কেন করতে পারি? হ্যাঁ, আপনি অনেক কারণে রাখতে পারেন। লাস্ট ইন ফার্স্ট আউট, এখন মনে করেন আপনি এমন ভাবে রাখছেন যে এটা আপনার পিছনেরটা আপনার বেরই করা যাচ্ছে না, আপনি করবেন কি? অথবা আপনার ধরেন যে জিনিসগুলি আছে যে লিফোতে হচ্ছে যে শেষে যেগুলি কিনছেন এগুলির দাম অনেক বেশি, আপনি হয়তোবা শেষেগুলি ইউজ করতেছেন, আবার কিন্তু পিছনের গুলির দাম কম, সামনের গুলি বেশি, এরকম কিছু কনফিউশন হতে পারে। আবার আরেকটা জিনিস আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, ফেফো। আমরা জানি কি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আরেকটা আছে ফেফো। এটা কি কেউ শুনছেন কখনো? হোয়াট ইজ ফেফো? না। না স্যার স্যার, এটা একটু নতুন লাগছে। নতুন লাগতেছে? হুম এটা হচ্ছে ফেফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, মানে যেটা আগে এক্সপায়ার করবে সেটা আগে যাবে। আমার হয়তোবা একটা ঢুকছে 1 বছর আগে, ওটার এক্সপায়ারি ডেট আছে আরো 2 বছর, মনে করেন 25শে জানুয়ারিতে ঢুকছে, 27 পর্যন্ত এক্সপায়ারি ডেট আছে। আরেকটা ঢুকছে গতকালে, কিন্তু ওটার এক্সপায়ারি ডেট হচ্ছে 25-এ শেষ, ঢুকছে পরে। তাহলে আপনি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট বলেন, তাহলে কি আপনি তো ওই যেটা জানুয়ারিতে ঢুকছে ওটাকে বের করবেন, হয় যেটাতে এক্সপায়ার হয়ে যাবে আগে। হুম, ঠিক আছে, যে এক্সপায়ার্ড হয়ে ক্ষেত্রে যাবে। আপনার এক্সপায়ারি ডেট গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, মানে কোয়ালিটির সাথে খুব কনসার্ন, টাইমের সাথে খুব কোয়ালিটিটা কনসার্ন, সেই ক্ষেত্রে এই জিনিসটা ফলো করে। কিন্তু আপনি কিন্তু এটা আইএফআরএস এও পাবেন না। আইএফআরএস এ পাইবেন ফিফো আর লিফো, আর বলবে যে না ফিফো কিন্তু অ্যালো করা যাবে, লিফো অ্যালো করা যাবে না, হয় ফিফো দেখাই পাবেন না, কিন্তু এটা ম্যানেজমেন্ট তার প্রয়োজনে কিন্তু এটা করে। ঠিক আছে, সো ওই যে এটা জি একটা স্যার। কোন জায়গা থেকে আমরা আসছি মনে আছে? কনটেক্সট বেস বা সিচুয়েশন বেস যখন আসবে, তখন হচ্ছে আমাকে কিন্তু অ্যান্সারটা ওই সিচুয়েশনের উপর বেসিস করে দিতে হবে। ওই পার্টিকুলার সিচুয়েশনে আমার যেটা সঠিক, সেটা অন্য একটা সিচুয়েশনে সঠিক নাও হতে পারে। তো এই জিনিসগুলো আপনি কখন নাও ধরতে হতে পারবেন? পারে। যখন আপনি এটা প্র্যাকটিস করবেন অনেক বেশি। ঠিক আছে, প্র্যাকটিস মাস্ট। স্যার আপনি কোশ্চেন ব্যাংকের কথা বললেন, এটা কোন কোশ্চেন ব্যাংক আমাদের? আপনাদের যে এমআই বইটা আছে, এটা আইসিডব্লিউ একটা কোশ্চেন ব্যাংক আছে 2024 না 23-এ, মানে ওই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আইসিডব্লিউ থেকে বের করে ওরা, প্রত্যেক চ্যাপ্টারে 30-40টা করে প্রশ্ন থাকে, শেষে আবার অ্যান্সার দেওয়া থাকে উইথ অ্যানালাইসিস। এটা একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আপনি একটু সিনিয়রদের কাছে খোঁজ করলে পেয়ে যাবেন। ওকে স্যার। তো আপনাদের যদি ওভারঅল কোনো কোশ্চেন না থাকে, আমি আজকে এখানে শেষ করে দিব, আজকে আর আমার কাছে কন্টিনিউ করবো একটা না। কোশ্চেন ব্যাংক ছিল নাজমুল হাসান এসিএ স্যারের, এটা কি কোনো কাজে দিবে স্যার? আই উড প্রেফার টু প্র্যাকটিস অন আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক। আর আপনি যার কথা বলতেছেন আমি এটা দেখি নাই, নিশ্চয়ই উনি কোথা থেকে কপি টপি করছে বা কিছু নিজেও বানাতে পারে। ইটস বেটার যে আপনি যদি আইসিডব্লিউটা পান, ওটা ভালো। না পারলে আপনি ওটাও করতে পারেন। ওনার কি শেষে অ্যান্সার দেওয়া ছিল, অ্যানালিসিস দেওয়া ছিল, না খালি অ্যান্সার দেওয়া ছিল? জি স্যার, অ্যানালাইসিস দেওয়া আছে। থাকলে ওটা করতে পারেন, বাট যেহেতু আইসিডব্লিউ বের করছে, ওটা প্রুফ রিড করা আছে, ওইটা যদি থাকে ওটা প্র্যাকটিস করা ভালো। ঠিক আছে, স্যার স্যার কোশ্চেন আপনার কাছে ব্যাংক কি গিফট আছে, ওটা আপনি যদি শেয়ার করতেন আমাদের সাথে তাহলে হয়তো। এইটা তো আইসিডব্লিউ পুরো আমি শেয়ার না করলে ভালো হবে, আপনারা খুঁজলেই পাবেন, আমি শিওর। আপনারা একটু আগের পরে গত ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে বা এবার যারা পরীক্ষা দিল, ওদের কাছে খুঁজলেই পাবেন। আমি হ্যাঁ, দিতে যাচ্ছি না, আমার কাছে আছে, আছে, আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি না দিলে ভালো হয়, আপনারা পেয়ে যাবেন। জি স্যার, ঠিক আছে। অবশ্যই। তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানেই শেষ করি। ঠিক আছে স্যার। স্যার তাহলে আমরা ওকে স্যার। হচ্ছে নেক্সট ক্লাসের আগে স্যার চ্যাপ্টার 6 কমপ্লিট করবো স্যার, পরে আপনি হচ্ছে নেক্সট ডিসকাস করবেন। আগে আমি কথা বলবো আপনাদের সাথে, আপনারা যদি ফিল করেন যে আপনারা ডাইরেক্ট কোশ্চেনে চলে যেতে পারবেন, আমি এমসিকিউ তে চলে যাব। আর যদি না মনে করেন, তাহলে আমি আগে পড়াবো দেন এমসিকিউ তে যাবো। বাট নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা 6 শেষ করবো। হ্যাঁ।
জি স্যার ঠিক ইনশাল্লাহ। আছে ওকে, আল্লাহ হাফিজ, সালাম জি আলাইকুম। স্যার, সালাম আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম